আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আপনাদের সালাম দিতে এসেছি। এক কাপ চা নিয়ে এবং আমার সম্পাদককে নিয়ে এসেছি। প্রোগ্রামটা আসলে প্রগতি থেকে আবার ইয়েটা শুরু করেছি, আমরা সংবাদ বিশ্লেষণ শুরু করেছি। সংবাদ বিশ্লেষণ আমাদের মাহবুব চান্দু ভাই উনি এটাকে চালাইতেন। আমরা এই প্রোগ্রামটা আবার নতুনভাবে নতুন পরিসরে শুরু করতে চেয়েছি এবং আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত অনেকগুলো প্রশ্ন ছিল যে সংবাদগুলো হয়ে যাচ্ছে, সংবাদের ব্যাকগ্রাউন্ডে কি তথ্য থাকে, সম্পাদক বা সাংবাদিকের কাছে কি তথ্য থাকে এগুলো জানার জন্য। আর আমার কিছু বেসিক প্রশ্ন থাকে সেগুলো জানার জন্য আসলে সংবাদ বিশ্লেষণ প্রোগ্রামটা আবার চালু করেছে এবং আমি আমার প্রশ্ন করার জন্য মানে আমি আবার এসে গেছি আপনাদের সামনে। আমাদের আজকে প্রসঙ্গ আছে আহ, কয়েকদিন আগে মেহেরপুর জেনারেল হাসপাতাল নিয়ে আহ, একটা নিউজ হয়, ওই নিউজটা সম্পর্কে আমার সম্পাদকের কাছ থেকে জানতে চাবো। এছাড়া মেহেরপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নামে একটা সংবাদ প্রচারিত হয়, ওটা সম্পর্কে আর জানতে চাবো। মেহেরপুর সরকারি কলেজ দৃশ্যপট পাল্টাই গেছে, এটা সম্পর্কেও জানতে চাবো আমি। আহ, আমার সম্পাদকের ইয়াদুল মমিন সাহেবের আমি অনুমতি নিয়েই আজকে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, আপনি যদি অনুমতি দেন। জি। আমার প্রোগ্রামে আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে হাসপাতাল নিয়ে যে ইয়েটা হয়েছিল, যে নিউজটা হয়েছিল, এটার বাইরে আর কোনো কিছু ছিল কিনা বা কোনো তথ্য দেওয়ার ছিল কিনা? কোন নিউজটা? হাসপাতাল এই চিকিৎসক সহ নানা সংকটে ভুগছে হাসপাতাল নিজেই। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত মানে সময় সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমি বলবো। এই কারণে যে হাসপাতাল খুব সেনসিটিভ একটি জায়গা, খুব সেনসিটিভ। যে আমরা মানে যত বড় বাহাদুরি হই না কেন, যখনই আমরা অসুস্থ হই, যখনই শরীরে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়, আমাদের কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। মানে সেখানে আমার কোনো ক্ষমতা, আমার কোনো বুদ্ধি, আমার কোনো মানে টাকা পয়সা কোনো মানে কাজ করে না। তখন চিকিৎসক যে পরামর্শ দেন ওইটাই কিন্তু সব থেকে বড় বিষয়। কারণ এটাই বলি যে আমার সুস্থতা, আমার এই স্বাভাবিক চলাফেরা সবই কিন্তু ওই চিকিৎসকের মানে পরামর্শেই কিন্তু আমাকে সুস্থ থাকতে হচ্ছে, আমাকে চলাফেরা করতে হচ্ছে, কোনটা কি করলে কি করতে হবে। তার মানে কি যে যে আমরা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষই একটা সময় আমাদের কি হবে, জীবন শেষ হবে। কিন্তু এই শেষ হওয়ার মধ্যে যে জীবনটা আমরা পেয়ে থাকি, সুন্দর একটি জীবন, সেই জীবনের জন্য চিকিৎসক সহ এই আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো প্রয়োজন। তাই হাসপাতাল হচ্ছে এমন একটি জায়গা যে একটা মানুষ যখনই অসুস্থ বোধ করে, যখনই সমস্যা বোধ করে, তখনই কিন্তু সে হাসপাতালে শরণাপন্ন হয়। তো মেহেরপুর জেনারেল হাসপাতাল ঠিক এরকম একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, এই প্রতিষ্ঠান চলতে গেলে এখানে অনেক প্রবলেম আছে, যেগুলো আমরা যখন থেকে সেই সাংবাদিকতা আমি শুরু করেছি তখন থেকে দেখছি, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই সমস্যার মধ্য দিয়েও আমাদের কিন্তু ওখানে যেতে হচ্ছে। কি কারণে যেতে হচ্ছে? নিজেকে সুস্থ রাখার জন্য, সুস্থ থাকার জন্য। শুধু কি আমি যাচ্ছি? আমার মতো সবাই যাচ্ছে। মেহেরপুরে প্রায় 8.5 লক্ষ, 8 লক্ষ প্লাস জনসংখ্যা মেহেরপুর জেলার। এই মেহেরপুরে একটি হাসপাতাল হচ্ছে এই 8 লক্ষ মানুষের একটি ভরসার জায়গা, চিকিৎসার জন্য, স্বাস্থ্যের জন্য, সুস্থ থাকার জন্য, জীবনের জন্য, তাই না? তো এরকম একটি হাসপাতাল, আপনারা জানেন যে এটা সেই নামকরণে 250 শয্যা। এটা 250 বেড হসপিটাল, মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, এটা নামকরণে 250 শয্যা। নামকরণে কেন বলছি? যে এখানে চিকিৎসক কিন্তু 250 শয্যার নাই। আচ্ছা। চিকিৎসক কাঠামো আছে 100 শয্যার, যেখানে 100 শয্যার চিকিৎসার জন্য আমরা নিউজে লিখেছি 44 জন না 45 জন চিকিৎসক লাগে, সেখানে আছে 22 জন, কিন্তু জি, আপনি মানে 100 অর্ধেক জনের আছে। শয্যার বিরুদ্ধে বিপরীতে যেটা বলেছেন, সরি, বিপরীতে যেটা 42টা চিকিৎসক পদের কর্মকর্তা
থাকার কথা যেখানে, সেখানে 20 জন উল্লেখ করা হয়েছে। তারপরে 22 জন গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে, যাদের 22 জন চিকিৎসকের পদ শূন্য, মানে 22 জন চিকিৎসক এখানে নাই। 100 শয্যার হাসপাতালে, মানে 100 শয্যায় যতজন মানুষ চিকিৎসা নিতে পারে, হুম, হুম, তার মানে 100 জন। জি, এই 100 জনের জন্য দরকার 42 জন ডাক্তার, হুম, হুম। সেখানে আছে 20 জন। কিন্তু আমাদের হসপিটাল তো কিন্তু 250 আমাদের হসপিটাল 250, তার মানে এটাকে 250 আমরা মানে আড়াই দিয়ে আবার গুণ এখানে করতে হবে। 250টা বেড আছে, জি, 250 জনকে খাবার দেওয়া হয়, 250 জনকে ওষুধ দেওয়া হয়, জি, কিন্তু চিকিৎসা দেওয়া হয় ওই 100 জনের চিকিৎসক দিয়ে। এমনকি 100 জনের যে চিকিৎসক সেটাও নাই। আমরা জি, সেটাই জি। এটাকে তুলে ধরার চেষ্টা করতেছি, এখানে যেহেতু আপনি মানে এখানে এই নিউজটাতে উল্লেখ করা হয়েছিল এরকম যে 250 শয্যার হসপিটালে গতকাল, মানে ওই যে নিউজটা করা হয়েছিল, নিউজটা সম্ভবত কয়েকদিন আগে 27শে এপ্রিলে করা হয়েছিল। ওখানে নিউজটায় বলা হচ্ছে এরকম যে 250 শয্যার হসপিটালে সেই সময় বা ওই দিন ভর্তি ছিল 292 জন। 292 জন। জি, যেখানে হচ্ছে যে হাসপাতালে বারান্দাতে মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে। তাহলে হচ্ছে এই যে এখানে উল্লেখ করা হয়েছে যে মেডিসিন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, সার্জারি ও বিশেষজ্ঞ, সব থেকে গাইনি বিশেষজ্ঞ, গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্ডিওলজিস্ট। যে 20 জন 22 জন চিকিৎসক সংকট, হুম, হুম, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কার্ডিওলজিস্ট। জি, হার্ট, মানে যেটাকে হার্ট বলা, হার্টের হুম, কার্ডিওলজিস্ট। হুম, কার্ডিওলজিস্টের কোনো ডাক্তার এখানে নাই। আচ্ছা, আচ্ছা, প্রায় 3 মাসের বেশি সময় ধরে এখানে গাইনি বিশেষজ্ঞ নেই। আচ্ছা, প্রায় 1 বছর হলো অর্থোপেডিক্স নাই। আচ্ছা। না, এরকম গুরুত্ব, গাইনির ব্যাপারে যেটা এখানেই উল্লেখ করা হয়েছে, গাইনির ব্যাপারে উল্লেখ করা হয়েছে এরকম যে আহ, আমাদের হচ্ছে প্রসূতি বিভাগে 628 জনকে ভর্তি করা হয়েছিল, এর ভিতরে 4 জনের সার্জারি করা হয়েছে হাসপাতালে, আর হচ্ছে 492 জনকে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে আর বাকিগুলো করা হয়েছে। নর্মাল ডেলিভারি হয়েছে, বাকিগুলো নর্মাল নর্মাল ডেলিভারি ডেলিভারি হয়েছে। হয়েছে। আর এই যে চিকিৎসক যদি না থাকে হুম, আসলে, তাহলে সিজারিয়ানটা কে করবে? জি, জি, না থাকার ফলে এই ঘটনাই ঘটেছে। এখন কি হচ্ছে, এই সুযোগটা কাজে লাগাচ্ছে বেসরকারি যে ক্লিনিক গুলো আছে, প্রাইভেট ক্লিনিক গুলো আছে, এই ক্লিনিকের যারা মার্কেটিং এ কাজ করে, আমি যদি সহজভাবেও বলি, মার্কেটিং এ যারা কাজ করে, হুম, এই ক্লিনিকের স্টাফ গুলো তখন ওখানে কি করে, ওই সুযোগগুলো কাজে লেগে তারা ক্লিনিকে এই রোগীগুলোকে প্রোভাইড করে। আচ্ছা, এবং ক্লিনিক গুলোতে কিন্তু সিজারিয়ান হচ্ছে। আচ্ছা, মেহেরপুর হাসপাতালের মতো একটি জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান, যেখানে একজন গাইনি বিশেষজ্ঞ নাই, কিন্তু তার বিপরীতে যতগুলো ক্লিনিক আছে, ক্লিনিক গুলোতে কিন্তু নিয়মিত সিজার হচ্ছে। সিজার হচ্ছে। এবং জি, এমনকি দেখা গেছে যে এক একটি ক্লিনিকে প্রতি মাসে এমন ঘটনা আছে যে 100টাও সিজার হয়। আচ্ছা, এমন ক্লিনিকও মেহেরপুরে আছে। আচ্ছা, কোনোটায় 10টা হয়, কোনোটায় 20টা হয়, কোনোটায় কিন্তু 100টাও হচ্ছে। হুম, আপনি যদি হিসাব করেন, ওখানে 628 জনের মধ্যে 400 জনের সিজার হয়েছে কয় হুম, হুম, মাসে? হুম। আহ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 জি, মাসে। জি, তাহলে প্রতি মাসে অ্যাভারেজে 100 জনের হচ্ছে। সিজারিয়ান হয়েছে। বা তারও তাহলে বেশি হচ্ছে। হ্যাঁ, বেশি হয়েছে, তাহলে কোনো না কোনো ইয়েতে তো ক্লিনিক হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আছে হ্যাঁ, যেখানে অনেক, দেখা গেছে 50টা, 60টা বা 30টা, 40টা এক এক ক্লিনিকেই হচ্ছে। আচ্ছা, তাহলে হাসপাতাল যেটা সরকারি প্রতিষ্ঠান, যেটা জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটা সকল মানুষের জন্য একটা জায়গা, তাই না? হুম, হুম, সেখানে গাইনি বিশেষজ্ঞ নাই। হুম, কিন্তু হাসপাতালের বাইরে প্রাইভেট ক্লিনিকগুলোতে কিন্তু সিজারিয়ান হচ্ছে। আচ্ছা, এখন সব রোগীর কি সিজার দরকার? এইটা নিয়ে যদি না, আমরা আসি, তাহলে এগুলো চিকিৎসকরা ভালো বলতে পারবে। হুম, হুম, কিন্তু যদি সুযোগ থাকে, যদি হাসপাতালের এই সুযোগটাকে যদি মানে ইয়ে করা যায়, অবহেলা না করে যদি সুন্দরভাবে কাজে লাগানো যায়, যে বিদ্যমান ব্যবস্থা আছে, হুম, হুম, তাহলে হয়তো ওখানে কি হতো, 628 জনের জায়গায় 500 জনের নর্মাল ডেলিভারি করা সম্ভব হতো, জি, জি, হয়তো হতো। হুম, 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 তাহলে সেক্ষেত্রে কি হতো, 100 জন হয়তো সিজার করতো, তো হুম। সেটা কিন্তু এখানে আমি এখানে আপনি মেনে নিতে পারতাম। ক্লিনিকে কি হয় যে মানে সিজার না করে যদি নর্মাল ডেলিভারি হয়, সেক্ষেত্রে তো মানে অনেকেই করতে চায় না, বা অনেক ডাক্তারই অনেকে করতে করতে চায় না, চায় বা না, অনেক করতে ক্লিনিকও চায় না। ওটা আবার করতে ক্লিনিক চায় না। গুলোতে যে খুব নর্মাল ডেলিভারি হয়, হুম, এরকম খুব বেশি শোনাও যায় না। না, হয়তো দু একজন মাঝে মাঝে দেখি হুম, যে ক্লিনিক গুলোতে নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হয়, হুম, বাট বেশি হয় কোনটা? বেশি হয় কিন্তু সিজারের। সিজার, আমরা মানে ধরেই নিয়েছি যে হুম, বাইরে গেলেই সিজারের করতে হবে, সিজার আমাকে করতে, হাসপাতালের বাইরে মানে আমাকে সিজার করতে হবে। হুম, এটা শুধু যে হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, চিকিৎসক বলেন বা ক্লিনিক মালিক, তাদেরও দোষ না। হুম, আমি একজন
মানে কি রোগীর গার্জিয়ান হিসাবে, রোগী হিসাবে আমারও কিন্তু দোষ আছে। আচ্ছা আমরা সেই ধৈর্যটা ধরি না, আমরা সেই কষ্টটা স্বীকার করি না, না করে কি করি, আমরা যে সুযোগটা আছে সুযোগটাকে কাজে লাগাই। আচ্ছা, এখানে আমার কয়েকটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আহ, আমরা ধরে নিচ্ছি যে আমাদের সরকারি হসপিটালে ইয়া নাই, গাইনি ডাক্তার নাই, কিন্তু প্রাইভেট গুলো কি আছে পর্যাপ্ত গাইনি ডাক্তার? এখন প্রাইভেট গুলো তো আসলে ওইভাবে যদি ইয়ে করা যায়, এগুলোকে যদি পর্যবেক্ষণ করা যায়, মানে সব প্রাইভেট ক্লিনিকেই যে গাইনি বিশেষজ্ঞ আছে ব্যাপারটা আমার মনে হয় নাই। আচ্ছা কিন্তু আচ্ছা। দেখা গেছে একজন গাইনি বিশেষজ্ঞই দেখা গেছে ক্রমান্বয়ে হুম সিরিয়ালি হুম হুম হুম। কোথাও না কোথাও না, মানে এই সুযোগ শিডিউল তো থাকে, এই সুযোগ শিডিউল থাকে। মোতাবেক হ্যাঁ তারা হ্যাঁ কাজ করছে। হ্যাঁ তো হ্যাঁ। সেক্ষেত্রে তারা করতেই পারে। আচ্ছা। মেহেরপুরে নাই, দেখা গেছে বাইরে থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, হুম যেহেতু ব্যবসা, তাই না? হুম হুম। কারণ ব্যবসা করতে গেলে তো এই ইনভেস্টটা তাদের করতে হবে, করতে হয়। হয়তো বাইরে থেকে নিয়ে এসে তারা করাচ্ছে। আচ্ছা। কিন্তু ঘটনা হলো যে হাসপাতালে সিজার করলে কি হতো, হাসপাতালে সিজারিন করলে গরিব রোগী যারা, সাধারণ রোগী যারা, তারা এই সুযোগটা পেত। হুম হুম কারণ হুম। একটা সিজারিয়ান করতে গেলে 15 থেকে 20 হাজার টাকা লাগে, জি। 10 হাজার টাকার নিচে হয় না। তো সেক্ষেত্রে একটা গরিব রোগীর ক্ষেত্রে এই টাকাটা কিন্তু অনেক টাকা। অনেক টাকা। কিন্তু হাসপাতালে করতে গেলে হতো কি, এই টাকাটা তার সেভ হতো, জি। এবং হাসপাতালে একটা গাইনিস বিশেষজ্ঞর কাছ থেকে সে পরামর্শটা নিতে পারতো ফ্রি অফ কস্টে, হুম যেটা হুম। সরকার সবসময় এই সুযোগ সুবিধাটা দিচ্ছে, তাই না? জি। সেখান থেকে আমরা কিন্তু হচ্ছে, বঞ্চিত হচ্ছি। হুম হুম হুম। আমাদের নিউজের মূল বিষয় বস্তুটা ছিল এরকম যে সরকার তার সদিচ্ছা আছে, সরকার সেখানে জনবল নিয়োগ করছে, কিন্তু দেখা গেছে কোনো একটি কারণে এখানে জনবলটা নাই। আচ্ছা কিন্তু আচ্ছা। হাসপাতাল কর্তৃপক্ষ বা মেহেরপুরে যারা এই জিনিসগুলোকে দেখাশোনা করেন, বিশেষ করে সিভিল সার্জন আছেন, এখানে জেলা প্রশাসন আছেন, হাসপাতালে একটি ম্যানেজমেন্ট কমিটি আছে, তারা যদি উদ্যোগ নেয় হুম হুম তাহলে অবশ্যই এখানে একজন গাইনি বিশেষজ্ঞ বা যে সকল হুম চিকিৎসক এখানে সংকট আছে, হুম হুম। প্রত্যেকটা চিকিৎসক এখানে আনা সম্ভব, আচ্ছা যদি সবার আচ্ছা। সদিচ্ছাটা থাকে। আচ্ছা, এখানে এখানে যেটা উল্লেখ করা হয়েছে নিউজে, সেটা হচ্ছে যে চিকিৎসকের অভাব, জনবলের সংকট, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির বিকল অবস্থায় পড়ে থাকা, দালালের দৌরাত্ম্য, দালাল চক্রের দৌরাত্ম্য, এবং এগুলোর জন্য 8 লাখের বেশি মানুষ এই সুবিধা বঞ্চিত হচ্ছে। আসলে কি শুধুমাত্র আমরা ম্যানেজমেন্টটাকে ঠিক করতে পারলেই এটা কি ঠিক করা সম্ভব, নাকি অন্য কোনো কারণ আছে যে কারণে মেহেরপুর জেলাতে ডাক্তার আসলেও ডাক্তার থাকতে চায় না, বা ডাক্তার ওইভাবে ইয়ে দেখা গেলো ছুটিতে চলে যায়? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম হুম। কাজ করে যে এইটা একটা হচ্ছে মানে একদম পকেট এরিয়া, জি এটা সীমান্তবর্তী একটা জেলা, জি। যে কারণে দেখা গেছে যে অনেক চিকিৎসক মনে করে যে এই জায়গাটায় গেলে আমার, তারা তো অনেক কষ্ট করে লেখাপড়া করে, জি জি। তাদেরও তো প্রচুর ইনভেস্ট, সময়ের ইনভেস্ট বলেন, তাদেরকে মানে সচরাচর অন্যান্য ক্যাডার সার্ভিসে যত দ্রুত প্রমোশন হয়, হুম হুম। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অত দ্রুত প্রমোশন হয় না। না। দেখবেন যে একটা চিকিৎসক 8 বছর 10 বছর ধরে তারপরে একটা প্রমোশন হচ্ছে, তাকে কিন্তু তাকে ওই বিষয়ে লেখাপড়া করতে হয়, তারপরে জি জি পাশ করতে হয়, তারপরে। জি। তো অনেক কষ্ট করার পর যখন দেখে যে ওখানে একটা রিমোট এরিয়ায়, ওখানে যে আমি সেই আউটপুটটা পাবো কিনা, এটা একটা ফ্যাক্টর হতে পারে। হুম দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যে যে একজন চিকিৎসক তার ছেলে মেয়ের চিন্তা করেও, হুম হুম। যে ছেলে মেয়েকে যদি আমি ঢাকাতে রাখতে পারি বা বড় শহরে রাখতে পারি, তার লেখাপড়ার একটা ব্যাপার আছে, যে কারণে হয়তো নিজেরা সেখানে এখানে থাকতে চাচ্ছে না। থাকতে চায় না, এখন এটা হতে প্র্যাকটিস, পারে। আর একটা ওরা তো ব্যাপার প্র্যাকটিস আমার কাছে করেই। মনে হ্যাঁ হয়েছে, হ্যাঁ। যেটা হচ্ছে যে ছোট্ট একটি জেলা, সবাই সবাইকে চিনি, হুম হুম। এখানে বেশ কিছু রাজনৈতিক প্রভাব থাকতে পারে, আচ্ছা সুপারিশ থাকতে পারে, আচ্ছা। যেটা যেটা একটি কারণ। হুম হুম হুম। আর অন্যতম কারণ আমার কাছে এই এই তিনটাই মনে হয়, এবং ম্যানেজমেন্টের একটা সদিচ্ছার অভাব আমার কাছে সদিচ্ছার মনে হয়। অভাব আছে। তবে আচ্ছা। সব মিলিয়ে এটা একটা হাসপাতাল, হুম এর হুম। নাগরিক সেবাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে সব মিলিয়ে একটা সমন্বয় করতে হবে, যেখানে চিকিৎসক রাখা যায়। আচ্ছা, এছাড়াও তো আমাদের প্রত্যেকটা জায়গাতে দেখি যে সরকারি হসপিটাল আছে, যেমন আমার আমজবির কথা বলি, যে আমজবি তো সরকারি হসপিটাল আছে। আহ, ওগুলোর মানে কি অবস্থা, বা কেমন মনে করেন, বা ওখানে কি কি আমজুপি তো সুবিধা পাওয়া ইউনিয়ন যায়? পর্যায়ে, ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ে যে পর্যায়ে এগুলো প্রত্যেকটা আছে। ইউনিয়নে একটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থাকে, জি যেটা জি। প্রত্যেকটা ইউনিয়নে আছে। ওখানে একজন, সম্ভবত কোনো কোনো ইউনিয়নে একটা মেডিকেল অফিসারও থাকে, কোনো জি। কোনো ইউনিয়নে হয়তো একজন ওই যে উপসহকারী, সহকারী মেডিকেল হুম হুম অফিসার, হুম প্যারামেডিক ডাক্তার আমরা যেটা বলি, হুম। জি সেখানেও থাকেন। সেখানে সাধারণত যে চিকিৎসা দেওয়া হয়, ওখানে তার ইমার্জেন্সি চিকিৎসাটা দেওয়া হয় না, জি জি। মানে জাস্ট
কিছু মানে ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়ার মধ্যেই তাকে চিকিৎসা ব্যবস্থা ওখানে করতে। ওখানে আমি যতটুকু জানি যে ওইখানে মানে নর্মাল ডেলিভারি কাজটা অনেক ক্লিনিক গুলো করে থাকে। তারপরে ওখানে কিছু সাধারণ কিছু যেমন রোগ, জ্বর, কাশি টাশি এই টাইপের কিছু রোগ ওখানে চিকিৎসা হয়ে থাকে। তবে সব মিলিয়ে ব্যবস্থা হলো যে আমঝুপি মেহেরপুর, আমঝুপি থেকে মেহেরপুরের দূরত্ব খুব কাছে। তা আমঝুপির মানুষ সাধারণভাবেই চিন্তা করবে যে কিছু হলো না কেন হসপিটালে আসে, এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। একইভাবে যদি আমি চিন্তা করি তেঁতুলবাড়িয়া এখান থেকে অনেক দূর, সে যদি মনে করেন যে বাড়ির কাছ থেকে চিকিৎসা সেবাটা পায়, প্রাথমিক চিকিৎসা সেবা, সে কখনো কিন্তু হাসপাতালে আসবে না, তাই না? তাহলে তার জন্য কিন্তু ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রটা অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমাদের কিন্তু আছে ইউনিয়নের পাশাপাশি আবার কমিউনিটি ক্লিনিক আছে, যেখানেও প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়। তো সব মিলিয়ে সরকারের যে ইচ্ছা সেটা হলো যে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়াটা, কারণ 5টা মৌলিক চাহিদার একটি কিন্তু স্বাস্থ্য, সেই সেবাটা দেওয়ার জন্য সরকারের সদিচ্ছা আছে। পাশাপাশি যে সমন্বয়হীনতার কারণে কিন্তু আমরা এই সুযোগটা নাগরিক হিসেবে সেই সুযোগটা নিতে পারছি না। আবার আমাদের নাগরিকদেরও বেশ কিছু প্রবলেম আছে, যে প্রবলেমের কারণে যে আমরাও ওই সুযোগটা নিতে পারি না। সরকারের যেমন ওই ডিপার্টমেন্ট গুলোর সমন্বয়হীনতা দূর করতে হবে, পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে তার এই সেবাটা নেওয়ার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে ওই নিউজটাতে যেটা ছিল যে সেটা হচ্ছে যে হাই ডিপেন্ডেন্সি ইউনিট যেটা বলছিলেন আপনি, এইচডি ইউনিট যেটা আসছিল, সেটা হচ্ছে যে 10টা শয্যা থাকলেও সেখানে নাকি এখন মানে ওই হার্ট মনিটর বা অন্যান্য যে মানে এখানে বিষয়টা হলো যে বর্তমানে আমি প্রায় 4-5 মাস ধরে খেয়াল করছি যে ওই ডিপার্টমেন্টটা হলো যে খুব জরুরি, মানে খুব ইমার্জেন্সি টাইপের যে রোগীগুলো মানে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়, এই ধরনের রোগীগুলোকে সাধারণত ওখানে রাখা হয় এবং সবসময় মনিটরিং এ রাখা হয়। তো তো সেখানে মনিটরিং এ রাখার জন্য ওইখানে ওই যে এইচডিইউ যেটা বলা হয়, ওখানে একটা মনিটর থাকে, ওই রোগীর শ্বাসকষ্ট হচ্ছে কিনা, রোগীর হার্ট রেট ঠিক আছে কিনা, রোগীর অক্সিজেন মাত্রা ঠিক আছে কিনা, এটা দেখার জন্য মনিটর। ডাক্তার যেমন দেখতে পারে, নার্সরাও দেখতে পারে, রোগীর লোকজনও কিন্তু ওটা দেখতে পারে, অন্তত বুঝতে পারে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সাথে সাথে ডাক্তারকে দেখাতে পারে। তো প্রায় 4 মাস ধরে দেখছি কোনো এই 10টা ইউনিটের 10টা বেডের কোনোটাই মেশিন কাজ করতেছে না। এবং আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আপনি এখানে অক্সিমিটার গুলো ঠিক মতো কাজ করে না। তো যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড এইচডিইউ, যেটা করোনার সময় আমাদের কোভিড-19 এর সময় কিন্তু চালু হয়েছিল, এবং আমি মনে করি যে এইচডিইউ ইউনিট থাকার কারণে মানে অনেক রোগীকে রেফার করা লাগেনি, মেহেরপুর থেকে তারা চিকিৎসা নিয়েছে। এবং আমিও অনেক রোগীকে এখান থেকে চিকিৎসা নিয়েছি শুধুমাত্র এইচডি ইউনিট থাকার কারণে, ডাক্তারদের মানে নিবিড় পর্যবেক্ষণের কারণে। তো সেরকম একটি মানে জনগুরুত্বপূর্ণ ওয়ার্ড যেখানে এই মনিটর গুলো কাজ করতেছে না, মেশিন গুলো কাজ করতেছে না, এইটা মানে এতদিন ধরে এটা অবহেলা হয়ে পড়ে আছে, এটা মোটেও ঠিক না। এটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভেবে এটাকে যত দ্রুত সম্ভব এটাকে মেরামত করে ওই ইকুইপমেন্ট গুলোকে সমাধান করতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ওই আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছিল যে 3টা অ্যাম্বুলেন্স আছে, একটা অ্যাম্বুলেন্স সচল, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, 3টা অ্যাম্বুলেন্স এখানে আছে, একটা অ্যাম্বুলেন্স মোটামুটি নতুন ভালো আছে, চলছে, আর একটা অ্যাম্বুলেন্স মাঝে মাঝে চলে মাঝে মাঝে নষ্ট হয়, এরকম একটা তথ্য আমাদের কাছে আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকারও করেছে। আর একটা একেবারে অকেজ হয়ে পড়ে আছে। আরেকটি বিষয় হলো যে এখানে অ্যাম্বুলেন্স যারা চালাবেন, চালক একজন চালক আছেন, আরেকজন চালককে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমাদের এখানে বিশেষ করে যেহেতু আপনি দেখছেন যে এখানে নাই, অর্থোপেডিক্স ওয়ার্ড নাই, ওয়ার্ড তো যেমন একজন অর্থোপেডিক সার্জারও নাই। আমাদের এখানে বর্তমানে আমাদের মেহেরপুরে সড়ক দুর্ঘটনাটা প্রবণতা অনেক বেশি, বিশেষ করে 2টা হাইওয়ে রোড আমাদের তরুণদের প্রত্যেকের কাছে মানে সেই কি বলবো যে হাই স্পিডে চালানোর একটা প্রবণতা, কারণ এরা কেউ মানে মিনিমাম 100 সিসির উপরে ছাড়া নিচে কেউ গাড়ি নাই, মোটরসাইকেল বিশেষ করে, কারো 150 সিসি, কারো 160 সিসি, 135,
আর তাদের ভিতরে প্রবণতা যে অনেক জোরে চালালে হয়তো ভালো লাগে, স্মার্টনেস মনে হয়, কিন্তু তাদের জীবনটা যে নষ্ট করতেছে তারা পরে বুঝতে পারে। তো এই প্রতিনিয়ত কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত নিহতের ঘটনা কিন্তু ঘটছে, আমরা জানছি। তো সেরকম একটি জায়গায় যে হাসপাতালে একটি অর্থোপেডিক, ছোট হলেও একটু অর্থোপেডিক্স ওয়ার্ড থাকা জরুরি, দরকার। অন্তত একজনের জায়গায় আরো 2 জন 3 জন অর্থোপেডিক সার্জন। অর্থোপেডিক্স যে শুধুমাত্র অ্যাক্সিডেন্টের রোগী আসবে এরকম তো না, মানে গাছ থেকে পড়ে যেতে পারে, গাছ থেকে পড়ে যেতে পারে, এক কথায় অ্যাক্সিডেন্ট হতে পারে, হতেই পারে অ্যাক্সিডেন্ট, আবার অন্য রোগীর জন্য তো লাগতে পারে, যে কোনো রোগীর জন্য লাগতে পারে। তো সেই জায়গায় এটা নাই। তো এরকম একটা রোগীকে আপনি কি করবেন, সাথে সাথে কিন্তু কুষ্টিয়া বা রাজশাহী বা ঢাকাতে রেফার করতে হয়। এই রেফার করতে গেলে আবার সেই প্রাইভেট সেক্টরে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। তাহলে কি যন্ত্রণা যেটা, নাগরিক সেবা যেটা, এই সেবাটা কোনোভাবে আমরা ঠিক মতো পাচ্ছি না। সরকারি অ্যাম্বুলেন্স আমরা যে পরিমাণ কম টাকায় আমি সুবিধাটা নিতে পারবো, তার থেকে কয়েক গুণ টাকা দিয়ে আমাকে সেই অ্যাম্বুলেন্স সেবাটা প্রাইভেট ভাবে নিতে হবে, কিন্তু আমাকে লাগবে কিন্তু। তো সেই সুযোগ থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছে। এখন আউটডোরে বা ইমার্জেন্সিতে ডাক্তার পাওয়া যায় কিনা? আচ্ছা, আউটডোরের বিষয়টা আমরা তো দেখেছি যে মেডিকেল অফিসার প্রায় 9 জনের স্থলে মানে 6 জন আছে এরকম। তো আউটডোরে কম বেশি, আউটডোরে সব থেকে বেশি ভিড় থাকে মিরপুর হাসপাতালে। এর কয়েকটি কারণ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আউটডোরের অধিকাংশ রোগী হচ্ছে নারী। আমি রিপোর্টে সেটা উল্লেখ করেছি, আর অধিকাংশ রোগী নারী। কারো ঘাড় ব্যথা, কারো মাজা ব্যথা, কারো জ্বর, কারো কাশি, ঘুরে ফিরে এরাই কিন্তু। ঠিক আছে, তো এইটা নিয়ে আরো অনুসন্ধানের কিছু ব্যাপার আছে। অনুসন্ধানটা আমরা করছি যে আসলে যে এখানে যদি প্রতিদিন 500 রোগী দেখে, তাহলে দেখা যাচ্ছে 400-র উপরে রোগী হচ্ছে নারী। কারণটা কি? কারণ আমার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে হতে পারে। সেটা হলো, একটা হচ্ছে যে এখানে সরকারিভাবে ওষুধ দেওয়া হয়, যে গেলাম এখানে প্যারাসিটামল বা অন্যান্য যে ওষুধগুলো সরকারিভাবে সরবরাহ আছে, যে গেলেই তো কিছু না কিছু পাওয়া যায়। এটা একটা কারণ হতে পারে যে এই ওষুধটা আমরা কিনে বাইরে বিক্রি করতে পারি, এটা একটা কারণ হতে পারে। বা সরকারিভাবে ওষুধ নিয়ে ঘরে রেখে দিলাম, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে যে এই রোগী যারা, তারা কোনো না কোনো রোগীর অ্যাটেন্ডেন্স হিসাবে অন্য রোগীর ভর্তি আছে, তাই দেখা গেছে 2 জন 3 জন তো আসেই, আসছি যখন একটা চিকিৎসা নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, এমনও হতে পারে। তবে এটা অনুসন্ধানের দাবি রাখে, আমরা সেই অনুসন্ধানটা অবশ্যই করছি এবং মানে যৌক্তিক একটা মানে কারণ খোঁজার চেষ্টা করছি আমরা। আচ্ছা, এই চিকিৎসা শাস্ত্র নিয়েই বা চিকিৎসার এই ক্যাটাগরিতে দুইটা নিউজ নিয়ে খুব কথা হচ্ছে, সাময়িক সমসাময়িক। একটা হচ্ছে আজকেকার নিউজ, যে ইয়ের জন্য সুপারিশ করা হয়েছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারের কাছে যেতে পারবে না। আচ্ছা, এটা তো মনে হয় কমিশন থেকে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, তাই এটা তো আসলে জাতীয় পর্যায়ের একটা ইস্যু। তো ওই বিষয় নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ এখনই নাই, কারণ এটা কেবল প্রতিবেদন তারা জমা দিয়েছেন। সেই প্রতিবেদনটা নিয়ে মানে প্রস্তাবনা জমা দিয়েছেন, সেটা নিয়ে কাজ হবে। কাজের পরে যেটা সিদ্ধান্ত সেটা তো পরের হিসাব। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে যে সবকিছুর সাথে কিন্তু সবকিছু ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, একজন চিকিৎসকের সাথে যেমন যেমন ওষুধ রিলেটেড, রোগী রিলেটেড, আবার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছে কিন্তু চিকিৎসক রিলেটেড, ওষুধও কিন্তু রিলেটেড। একটা কোম্পানি একটা ওষুধ বিক্রি করলো, চিকিৎসককে তো জানাতে হবে যে ওষুধটা বের হয়েছে। এটাও যেমন এখানে আমি শেষ করি, এটাও যখন প্রয়োজন। আবার একইভাবে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে দৌরাত্ম, আমরা যেটাকে হয়রানি বলি, দৌরাত্ম বলি, দেখা গেছে ডাক্তারের চেম্বারের সামনে তারা যে দাঁড়ায় থাকে, লাইন ধরে দাঁড়ায় থাকে, এটা তো মানে এটা তো মূল ব্যাপার। তো এটাও একটা সমস্যা। আসলে একটা সুন্দর নীতিমালা হওয়া দরকার, যেখানে তাদেরও একটা সুযোগ থাকতে হবে ডাক্তারের সাথে কথা বলার, ডাক্তারও একটা সুযোগ থাকতে হবে তাদের সাথে কথা বলার, পাশাপাশি তাদের দৌরাত্মটা কমাতে হবে যাতে করে রোগীরা হয়রানির শিকার না হয়। এখানে আবার অনেক সময় দেখা গেছে যে তাদের বিভিন্ন রকম প্রণোদনা থাকে, কোম্পানিগুলো বিভিন্ন রকম প্রণোদনা থাকে, এই প্রণোদনার মধ্যে পড়েও দেখা গেছে কিছু কিছু ডাক্তার হয়তো সেই প্রণোদনাগুলো কাজে লাগিয়ে রোগীদের মাঝে যে ওষুধটা লাগে না সেটাও দিচ্ছে, এরকম ঘটনা ঘটে। তো সব মিলিয়ে এর একটা সুষ্ঠু নীতিমালা হওয়া দরকার বলে মনে করি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে প্রতিটা হসপিটালে একটা করে ইয়ে কি বলে ফার্মেসি করা হচ্ছে, যেখান থেকে ফ্রি ওষুধ দেওয়া হবে। এটা তো মনে হয় হসপিটালগুলোতে ফ্রি এখনই দেওয়া হচ্ছে।
এটাকে আরেকটু বড় পরিসরে করা হবে কিনা? হাসপাতালগুলোতে ফ্রি মানে ওষুধ তো অনেক আগে থেকে শুরু থেকে দিচ্ছে, জি। শুরু থেকে দিচ্ছে। আর সরকারের নতুন একটা নিয়ম মানে পদক্ষেপ নিয়েছে, সেটা হলো যে প্রত্যেকটা হাসপাতালে একটি করে ফার্মেসি বা মেডিসিন কর্নার, হুম, যেখানে ফ্রি ওষুধ থাকবে, যেখানে কম মূল্যের ওষুধ থাকবে বা বেশি মূল্যের ওষুধ ন্যায্য মূল্যে পাবে, এরকম একটা সরকার পদক্ষেপ নিয়েছে। এখন কতটুকু সেটা কার্যকর হবে সেটা আসলে দেখার বিষয়। এটা আগে থেকেই মন্তব্য করার সুযোগ বা সুযোগ সময় নেই। এখনো আচ্ছা আসেনি, সেটা আচ্ছা। আমরা দেখবো আসলে কি হয় হুম তারপরে। হুম হুম। তো আপনার আপনি যেটা কথায় কথায় আলোচনা করলেন যে হাসপাতাল নিয়ে আরো ফার্দার নিউজ আপনি করবেন বা ফার্দার নিউজ আসবে, এটা চলমান এটা প্রক্রিয়া, এটা চলমান একটা চলমান প্রক্রিয়া প্রক্রিয়া। আরো। আহ, এটা যদি আমি মনে হুম করি হুম যে 2016-17 সালে হাসপাতাল নিয়ে যে নিউজ করেছি, হুম হুম। এখনো সে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা কিন্তু না, কিন্তু আচ্ছা, এটা একটা চলমান প্রক্রিয়া। চলমান কিছুদিন আগে প্রক্রিয়া। হাসপাতালের এক চিকিৎসককে নিয়েও জি অভিযোগ উঠলো যে চিকিৎসা সেবা বন্ধ। পরে আমরা খোঁজ নিলাম যে আসলে চিকিৎসা সেবা ওইভাবে বন্ধ হয়নি, কিন্তু চিকিৎসক হয়তো কোনো কারণে সে সেবাটা বন্ধ করে রাখছেন, পরে যেটা মিটে গেছে, এটাও একটা সমস্যা। তো সব মিলিয়ে এটা একটা চলমান প্রক্রিয়া। হাসপাতাল বড় একটি সাবজেক্ট এবং বড় একটি বিষয়, হুম। এটা চলমান প্রক্রিয়া প্রতিনিয়ত চলতে থাকবে। আচ্ছা, সমস্যা থাকবেই, বড় থাকবে। ম্যানেজমেন্ট, বড় ইয়ে, ওখানে সমস্যা থাকবেই। আমি আশা করব যে আমাদের মিডিয়াগুলো, সাংবাদিকরাও এটাতে লেগে থাকবে যেন আমাদের নাগরিক সুবিধাগুলো আরো ভালো হয়, বা এই যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত যে ব্যাপারটা বলছেন এগুলো থেকে মানে আরো যেন কম হয় বঞ্চিত। আমাদের পরবর্তী টপিক ছিল যে মেহেরপুর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, কাগজে শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক উৎপাদিত পণ্য রক্ষণাবেক্ষণ, এইরকম একটা নিউজ ছিল। ও, এই এই নিউজটা আসলে আমাদের মেহেরপুরের জ্যেষ্ঠ সাংবাদিক, অনেক সিনিয়র সাংবাদিক আমাদের মুজাম্মেল আজম করেছেন। মেহেরপুরে যে ইয়েতে কুষ্টিয়া সড়কে মদনা নামে একটা স্থান আছে, সেখানে একটা প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটা বন্ধ রয়েছে। তো মূলত ওইটা নিয়েই যে শিক্ষা কার্যক্রম চালু নেই, কাগজে কলমে আছে, যে প্রতিষ্ঠান আছে, কিন্তু আসলে কোনোদিন সেখানে ক্লাস হয় না। শিক্ষক হয়তো নিয়োগ হয়ে আছে বা ছাত্রছাত্রীও হয়তো খাতা জি কলমে আছে, কিন্তু জি। কোনোদিন তাদের শিক্ষাক্রম বা হুম হুম পাঠ্যক্রম দেখা যায় না। হুম। তো দীর্ঘদিন সেটা ওই ওই ওইভাবে অবহেলিত ভাবে পড়ে আছে। আচ্ছা, এখন এখানে আমি তথ্যটা একটু ইনক্লুড করে দিই যে প্রতিষ্ঠানে 5 জন শিক্ষক, 6 জন কর্মচারী এবং শতাধিক শিক্ষার্থী কাগজ কলমে কাগজে ভর্তি কলমে আছে, ভর্তি অবস্থায় আছে। কাগজে কলমে আছে। এখন জি। কাগজে কলমে শিক্ষা প্রতিষ্ঠান যখন আছে, কাগজে কলমে তো ঠিক রাখতেই হবে, হুম হুম তো না হলে তো ওটা বন্ধ করে দেবে, হুম হয়তো হুম। সেরকমই। তো আসলে এ ধরনের কাগজে কলমে রাখার থেকে বন্ধ করে দেওয়াই ভালো, আচ্ছা তাই না? আচ্ছা। কারণ নিশ্চয়ই ওই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপি ভুক্ত হয়নি। এমপি ভুক্ত হলে তো শিক্ষকরা বেতন পেতেন, শিক্ষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে যেতেন। হুম হুম হয়তো বেতন এমপি ভুক্ত হয়নি, তাই শিক্ষকরাও আশা আশা ছেড়েছেন। হুম হুম। কিন্তু যে এখানে তো কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কারণে হয়তো সেখানে হুম হুম। কাগজে কলমেই ওটা রাখা আচ্ছা, হয়েছে। এখানে তো উল্লেখ করা হয়েছিল যে ইআইআই এন যেটা ইয়ে, এটা তো অলরেডি নিবন্ধন তারা পেয়ে গেছিল। আর একটু ধরে রাখলে কি এটা এরকম মানে এটাকে চলমান এটা রাখা হতে একটু? পারে, এটা হতে পারে যে এটা রাজনৈতিক প্রভাবের শিকার হতে পারে। যেমন দেখা গেছে এটা কোনো সময়, এটা সম্ভবত 2004 সালে জি, 2004 সালে, এবং গত এটা বিএনপি বিএনপি শাসন আমলে বিএনপি হয়েছে। শাসন আমলে এটা মানে ইস্টাবলিশড হয়েছে। পরবর্তীতে বিএনপি যখন চলে গেছে, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আসছে, আওয়ামী লীগ সরকার হয়তো ভাবছে যে বিএনপির হুম হুম প্রতিষ্ঠান এটা করব না, আবার রেজিম চেঞ্জ হয়েছে। এখন যদি আবার মনে করে তারা বিএনপি আসছে, যদি হুম হুম সরকারে আসে, বা এখন যদি তারা যদি মনে করে আবার হতে পারে, হুম হুম হুম। এগুলো অনেকটা সরকারের উপরও নির্ভর করে। আচ্ছা। আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হলো যে যে সদিচ্ছার উপর। প্রতিষ্ঠান প্রধান, হুম প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, হুম হুম। অনেক প্রতিষ্ঠান আছে এমপিভুক্ত হয়নি, তারা কিন্তু পাঠদান জি করছেন, জি জি। কাজটা কিন্তু করছেন, হুম। তারা পাঠদানও করছেন না। তো আচ্ছা। বিধায় কি হচ্ছে, ওই যে প্রতিষ্ঠানটা তারা চালু করছে, হুম এখন আশেপাশে যারা কৃষক আছেন, কেউ পেঁয়াজের চাষ করে, কেউ আলুর চাষ করে, হুম। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, রোদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ওইটাকে কাজে লাগাচ্ছে, কাজে লাগাচ্ছে এতটুকু। বিল্ডিংটা। আমার মনে হয় আচ্ছা এর বেশি কিছু না। আচ্ছা আচ্ছা। না, আপনি ওখানে দেখলাম নিউজটাতে যেটা হচ্ছে যে আহ, আহ, প্রধান শিক্ষক যিনি, উনি নাকি মিরপুরে শহরে
পোশাক ব্যবসা পোশাক করেন, ব্যবসা করে, পোশাক আমি জানি ব্যবসা করেন, পোশাক উনি ব্যবসা করে, অন্য ব্যবসাতে জড়াই ব্যবসা গেছেন। জড়াই গেছে। এখানে বলা হচ্ছিল যে 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসার পরে ওরা উদ্যোগ নিয়েছিল যে বিদ্যালয়টা আবার নতুন করে চালু করা যায় কিনা। চালু করাও হয়েছিল হয়তোবা, শিক্ষার্থী পাওয়া যায় না বলে ওটাকে আর না, চালানো যায় না। এটা তো আপনি ইচ্ছা করলেই হবে না, তাই না? দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান বন্ধ, সেটাকে হুট করে চালু করতে যাবেন, হবে না। এটা তো সময় এটার দিতে জন্য হবে। একটা জি সময় লাগবে। জি যেমন একটা শিক্ষাক্রম, শিক্ষা বর্ষের একটা ব্যাপার আছে, যেহেতু জি। এটা কলেজ, হুম, তাহলে অবশ্যই একটা শিক্ষা বর্ষের ব্যাপার আছে। তার আগে অন্তত 5-6 মাস ধরে একটা মনিটরিং করতে হবে, জি। একটা রুটিন মাফিক কাজ করতে হবে, হুম, তবেই তো কিছু শিক্ষা একটু প্রতিষ্ঠান। প্রচার এক করতে দুই হবে। নম্বর জি। হচ্ছে যে আপনি মনে করেন কাজ করলেন আর শিক্ষার্থী পেয়ে যাবেন, ব্যাপারটা তো তা না না। না না না। তার আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে। জি। আপনার প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে 2024 সাল থেকে যদি 25 সাল ধরে 21 বছর বন্ধ, হুম, হুম। তাহলে একজন অভিভাবক কিভাবে তার ছেলে মেয়েকে সেটাকে ওখানে বিশ্বাস করে। লেখাপড়ার জন্য জি সেই ভরসাটা পাবে, জি। তাই না? তাই চিন্তা করলেই হবে না, আপনাকে আগে সেই জায়গাটাকে, সেই ভরসার জায়গা তৈরি করতে হবে। হুম 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 তবেই কিন্তু আপনি পরবর্তী শিক্ষাক্রম থেকে বা হুম শিক্ষাবর্ষ থেকে পাবেন। হুম হুম। আচ্ছা, এটা কি নতুন কমিটি করে বা নতুন ম্যানেজমেন্ট দিয়ে এভাবে এটাকে চালানো যায় কিনা? একটা প্রতিষ্ঠান শেষ আপনি, হয়ে যাওয়াটা তো না না, আসলে কারো কাম্য প্রতিষ্ঠান না। শেষ হওয়ার কথা বলছি না, অবশ্যই চালানো যায়, কিন্তু হুম। সেজন্য আপনাকে সেই সময়টা ব্যয় করতে হবে আচ্ছা প্রথমত। আচ্ছা আচ্ছা। কারণ একটা প্রতিষ্ঠান আপনি যেমন ইচ্ছা করে তো তৈরি করেননি, হুম ওই প্রতিষ্ঠানটাকে তৈরি করার জন্য নিশ্চয়ই কিছু মানুষ উদ্যোগী হয়েছিল, হুম। জি জি কিছু মানুষ এক জায়গায় হয়েছিল। জি। ঠিক একইভাবে একটা মানে বন্ধ প্রতিষ্ঠান, দীর্ঘদিনের বন্ধ প্রতিষ্ঠানকে চালু করতে গেলে আবার তাদেরকে অনেক পরিকল্পনা নিতে হবে। হুম হুম এবং যেহেতু এটি কারিগরি প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই তার যদি সদিচ্ছা থাকে, তাহলে এই বছরে যদি না হয়, তারা যদি লেগে থাকে, তারা যদি বুঝাতে পারে অভিভাবকদের যে না, হুম আমরা আর বন্ধ রাখবো না, বা আমরা এটাকে চালু করতে চাই, হুম হুম। সেই আস্থার জায়গা যদি তৈরি করতে পারে, তাহলে অবশ্যই তারাও চালু করতে আচ্ছা, পারবে। ওখানেই আরেকটা বলা হচ্ছিল যে বদরুন নাহার টেকনিক্যাল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নামে আরেকটা আছে, আরেকটা ছিল। যেন একই আমি সাথে একই সাথে হুম, কয়েকটি প্রতিষ্ঠান হয়েছিল, বদরুন আচ্ছা নাহার একটা কালাচাঁদপুরে, আচ্ছা ওটা মনে হয় এখনো কম বেশি চলছে, আচ্ছা মানে আচ্ছা। যেভাবেই চলুক চলছে। হুম আরেকটি ছিল চুয়াডাঙ্গা রোডে আহমদ আলী টেকনিক্যাল কলেজ, এটা হুম। কিন্তু এখন ইস্টাবলিশড এবং এস্টাবলিশ, খুব ভালো ভালো চলছে, চলছে, তাই ভালো না? চলছে। এবং জি শিক্ষা ক্ষেত্রে তারা অবদান রাখছে। জি। তাহলে তারাও যদি উদ্যোগী হতো, তারাও তারাও কিন্তু করতে হুম হুম পারতো। বাট আমি বলবো যে এখনো সময় আছে। হুম, জি। একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে যেমন সময় লাগে, হুম একটা প্রতিষ্ঠান তৈরি করতে যে কষ্টটা হয়, এখনো হুম সময় আছে। একটা প্রতিষ্ঠান রেডি আছে, সেটাকে যদি কিছু মানুষ উদ্যোগী হয়, হুম। উদ্যোগী হয়ে যদি এটা রুটিন মাফিক কিছু কাজ করে, পরিকল্পনা নিয়ে যদি কাজ করে, মানুষের আস্থা তৈরি করতে পারে, তাহলে অবশ্যই এটাকেও চালু আচ্ছা, করা সম্ভব। মানে এখানে ওই সবার চিন্তা ভাবনার জায়গাটা এমপিওভুক্ত হয়ে গেলে আমরা হয়ে গেলাম, না, এরকম শুধু না? এমপি ভুক্ত তো আপনি চাইলেই চাইলে চাইলেই হবে চাইলে না। তো পাওয়া কারণ যাচ্ছে এমপি না। ভুক্তর হুম, জন্য কিছু নীতিমালা আছে, জি জি। যে নীতিমালার মধ্যে আপনাকে যেতে হবে, থাকতে হবে, হুম তবেই হবে। হুম হুম হুম। আপনি চাইলেই তো হবে না। চাইলেই চাইলেই আমি ইয়ে পেয়ে যাচ্ছি না, না। এমপি ভুক্ত পাবেন না। আচ্ছা, আরেকটা নিউজ আমি চলে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মেহেরপুর সরকারি কলেজের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে, পাল্টে গেছে। এটা নিয়ে নিউজটাও দেখলাম, একটা ভিডিও ইয়ে বানানো হয়েছে, সেটাও দেখলাম, বেশ ভালো লাগলো পুরো জিনিসটা। কি কি পরিবর্তন এসেছে বলে আপনার মনে হলো? আচ্ছা, সরকারি কলেজের যে বিষয়টা, সেটা আমার এক স্টাফ নিউজটা করেছেন, আচ্ছা। এবং ভিডিওটা আমিও দেখেছি, আপনিও হুম দেখেছেন। হুম তার নিয়ে একটা নিউজও আমরা করেছি। তো আসলে মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর একটি মানে ঐতিহাসিক বিদ্যাপীঠ, তাই না? হুম হুম, যেটাকে আমরা মহাবিদ্যালয় বলি, জি। এবং অনেক পুরাতন, এবং ওখানকার আমিও একজন ছাত্র, আচ্ছা, আমি নিজেও আপনি আমি নিজেও নিজেও একজন আমি নিজেও ছাত্র। একজন ছাত্র। তো সেই কলেজ থেকে কিন্তু অনেক জ্ঞানী মানুষ হুম, সমাজের বিভিন্ন স্থানে কিন্তু তারা অবদান জি রাখছে, জি সেই কলেজ থেকেই। তাহলে এই কলেজটি কিন্তু মাঝে ছাত্র রাজনীতি বলেন বা কলেজ রাজনীতি বলেন, যে কোনো কারণেই হোক, বা কলেজ ম্যানেজমেন্টের অভাবে বলেন, এটা মানে একটা সময় কি হয়েছিল, ওটাকে আর বিদ্যাপীঠ বলা যেত বলা না। যেত না, বলা যেত না। যেখানে আমরা প্রায় দেখতাম যে ওখানে গরু ছাগল অবাধে চলাফেরা, হুম হুম অবাধে চলছে, হুম, জি মানে বহিরাগত মানুষজন অবাধে চলছে, জি জি জি। অবাধে এখানে ওই বিভিন্ন এস এম রকম আশরাফুল হাবিব উনি নিজেই বলেছিলেন যে কলেজটি আগে গোচারণের ভূমি ছিল। গোচরণ ভূমি ছিলেন, জি এবং জি আমরা নিজেরাও দেখেছি। জি। আমরা নিজেরাও দেখেছি, এটা নিয়ে অনেকে নিউজও করেছে, বিভিন্ন হুম সময় নিউজও, অনেক পত্রিকায় নিউজও হয়েছে, হুম যে কলেজ এখন গোচারণ ভূমিতে পরিণত, এরকম, বা কলেজ একটা বন জঙ্গল, এরকম। হুম হুম।
তো মানে যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি সেই জায়গাটার কিছু পরিবর্তন এসেছে। আচ্ছা আচ্ছা। এখন সেই জায়গার কিছু পরিবর্তনের মধ্যে কলেজের স্টুডেন্টদের ড্রেস কোডের এটা মেনটেন করা হচ্ছে, জি জি। নিয়মিত তারা ক্লাসে যাচ্ছে। হুম হুম। আমি শুনতে পেয়েছি যে তারা শিক্ষকরাও এখানে নিয়মিত ক্লাস নিচ্ছেন, পাশাপাশি কলেজটা একটা শৃঙ্খলার মধ্যে এসেছে। এটা একটা ভালো খবর, জি এটা আশার খবর। জি। তবে একটা প্রতিষ্ঠান প্রধান এখানে বর্তমানে যিনি প্রিন্সিপাল মহোদয় আছেন, উনি চেষ্টা করে যাচ্ছেন এটাকে একটা আরো মানে ভালো সুন্দর করার জন্য। প্রতিষ্ঠান তৈরি করার জন্য। হুম হুম। তো যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেটাকে তো মানে সুন্দর করতে, ভালো করতে একটু সময় একটু লাগবে, সময় লাগবে, একটু একটু সময় না, লাগবে। যথেষ্ট সময় লাগে। জি। তো সেই সময়টা উনি চেষ্টা করছেন, হুম হুম উনি যতদিন থাকবেন সেই চেষ্টাটা উনি করবেন, আমি আমি আশা করব। পাশাপাশি উনার পরে যারা আসবেন তিনিও যদি এই ধারাটা অব্যাহত রাখেন, তবে এই কলেজটা আস্তে আস্তে আবার সেই গৌরব ফিরে পাবে। হুম হুম। না, আবার এখানে এখানে সুবিধা হলো যে ওই যে ছাত্ররা যেহেতু নিয়মিত ক্লাস করছে, নিয়মিত পড়াশোনা করছে, নিয়মিত প্র্যাকটিক্যাল গুলো করছে, ক্লাস টেস্টও আলাদা করে দিতে হয়, তাহলে তো কোনো সন্দেহ ছাড়াই মেহেরপুরের এই শিক্ষার মান অনেক উন্নত না, হবে। অবশ্যই এটা এটা তো ডেফিনেটলি, কারণ মানে ছাত্র শিক্ষার্থী যদি কলেজে যায়, ক্যাম্পাসমুখী হয়, হুম হুম তাহলে নিশ্চয়ই সেই সেই সমাজের একটা অন্যরকম একটা পরিবর্তন হবেই, জি এতে নিয়ে কোনো সন্দেহ নাই। জি জি। তাহলে সেই জায়গাটা তৈরি করার একটা ব্যাপার। হুম হুম। আজ থেকে 5 বছর আগেও কিন্তু এই ঘটনা ছিল না, না, তাই না? জি তাহলে এটা এটা তৈরি করতে তো একজন মানুষের উদ্যোগ আছে, জি। একজন হুম মানুষের উদ্যোগ আছে এবং কিছু মানুষের সহযোগিতা আছে। জি। প্রিন্সিপাল সাহেব যদি একা মনে করেন যে আমি একাই করে ফেলবো, পারবেন না। না, যদি না, শিক্ষকরা, কর্মচারীরা, জি কর্মকর্তারা যদি হুম, তাকে সহযোগিতা না করেন, জি জি জি। আবার শিক্ষার্থীরাও যদি মনে না করেন যে স্যাররা যা বলে বলুক, আমরা আমাদের মতো, হুম, অভিভাবকরাও কিন্তু এখানে জড়িত। হুম, তাহলে সকলের সমন্বিত উদ্যোগ, সমন্বিত চেষ্টা, সমন্বিত ইচ্ছাই কিন্তু আজকের এই সুন্দর পরিবেশ, জি ঠিক না? জি। তাহলে এই এটা যদি অব্যাহত থাকে, হুম হুম এটা যদি অব্যাহত থাকে, কয়েক বছর অব্যাহত থাকে, তাহলে অবশ্যই মেহেরপুর কলেজ শিক্ষার দিক দিয়ে সব দিক দিয়ে এগিয়ে যাবে। এগিয়ে যাবে। এখনই আমি বলতে পারবো না যে হুম শিক্ষার মানেই কিছু পরিবেশের কারণে শিক্ষার মান বেড়ে গেছে, এখনই কিন্তু এটা বলার সুযোগ নাই। হুম হুম হুম। কিন্তু আমি আশাবাদী যে এইটা যদি অব্যাহত থাকে, যে এই ভালোর দিকে ক্লাস, যাচ্ছে। নিয়মিত হুম ক্লাস, হুম পরীক্ষা, প্র্যাকটিক্যাল বা এই পরিবেশ যদি অব্যাহত থাকে, হুম হুম। তাহলে অবশ্যই শিক্ষার মান ফিরবে আচ্ছা। এবং শিক্ষার মান উন্নত হ্যাঁ হবে। হ্যাঁ, এখানে দেখলাম যে এক শিক্ষার্থী বলেছেন, ইশতিয়াক আহমেদ বলেছেন যে স্যার নাকি পকেট থেকে ইয়ে দিয়ে ক্লাস টেস্ট দেওয়ান, ওদের এক্সট্রা কোনো ফিস দেওয়া লাগে না। তারপর ড্রেস কোডের ব্যাপারে বেশ নতুন নতুন টিচার নিয়োগ দেওয়া হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে। শিক্ষার মান যথেষ্ট ভালো হচ্ছে, এটা শিক্ষার্থীরা বলছিল। আর এখানে বিশেষ করে যেটা আইটি তে তো খুব ভালো করছে কলেজটা, মূলত হচ্ছে আইটি ট্রেনিং চলে, ম্যাক্সিমাম টাইমে আইটি ট্রেনিং চলে। সৌভাগ্যবশত আমিও ট্রেনার হিসেবে ছিলাম। আমার মনে হচ্ছে যে এখান থেকে ছেলেরা অনেক ভালো তথ্য পাবে বা ভালো কিছু করতে পারবে। এই ছিল মোটামুটি। এখন আমাদের দেখার বিষয় যে স্যার আমাদের কতদূর পর্যন্ত নিয়ে যেতে না, পারে। সেটাই, এটা এটা যদি অব্যাহত থাকে, আমি আশা হুম রাখবো যে হুম এটা অব্যাহত থাকবে এবং হুম আমাদের, আমরা যারা সাংবাদিক, শুধু আমি না, আমরা যারা সাংবাদিক, মেহেরপুরে সাংবাদিকতা করি, হুম প্রত্যেক সাংবাদিকের এটাকে পজিটিভলি নিয়ে হুম এটাকে একটা তদারকির মাধ্যমে রাখা এবং হুম, জি যতটুকু সহযোগিতা করার সহযোগিতা করা উচিত। জি কারণ জি। দিন শেষে এখানে একসময় আমরা পড়েছি, আমাদের বাপ চাচারা পড়েছে, হুম, পরবর্তীতে আমাদের ছেলেমেয়েরা পড়বে, জি জি। আমরাই তো, তাই না? হুম হুম। তাহলে মেহেরপুরের শিক্ষার মান উন্নয়ন করতে গেলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করতে হবে। আমি আমি আবার অন্যটা বিশ্বাস করি। আজকে যেটা হেডলাইন ছিল আপনার মেট্রো প্রতিদিনের, আজকে গতকালকে নাকি আজকে, যাই হোক, সেটা ছিল যে গণমাধ্যমের স্বাধীনতায় নাকি গণতন্ত্র এনে দিতে পারে বা প্রত্যেকটা পরিবেশ আহ, আরো উন্নত করতে পারে। এটা তো ভিন্ন একটা প্রেক্ষাপট। হুম গণমাধ্যমের স্বাধীনতা আসলে, স্বাধীনতা তো অনেক সংজ্ঞা আছে, হুম হুম স্বাধীনতাকে এক একজন এক এক ভাবে দেখে। হুম হুম যেমন আমি, আমার এই পত্রিকা মেহেরপুর প্রতিদিন সরকারের অনুমোদন নিয়ে, মেহেরপুর প্রতিদিন অনলাইন সরকারের অনুমোদন নিয়ে চলে। হুম, জি তার কিন্তু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, হুম নির্দিষ্ট কিন্তু নীতিমালা আছে, সেই হুম নীতিমালাকে মেনে নিয়ে আমাকে আমার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হয়। হুম হুম এবার যার লাইসেন্স নাই, হুম হুম, তার কি স্বাধীনতা? তার স্বাধীনতার মানে অবারিত। আচ্ছা। মানে সে ইচ্ছা মতো লিখতে পারে বা আইনে এটা একটা প্রবাদ আছে, আইনে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো যে যে আইন জানে না
তার কাছে কোনো সমস্যাই না। না। হুম 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 ঠিক আছে, যে আইন জানে তার কাছে অনেক সমস্যা, জি, কারণ তাকে নীতিমালা মেনে আইন মেনেই চলতে হয়। জি। না, আপনি আপনি ওই যে গণ মানে গণতন্ত্র এবং এই সাংবাদিকতার যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা আসলে এখন বা সঠিকভাবে সাংবাদিকতার যদি সঠিক। স্বাধীনতা হুম, প্রত্যেকটা ক্ষেত্রে দরকার, শুধু গণতন্ত্র বিকাশের ক্ষেত্রেই না। আচ্ছা। আমি যদি মনে করি যে সাংবাদিকতার ওই সরকারি কলেজে যদি সরকারি কলেজ প্রতিষ্ঠান জি জি জি। প্রতিষ্ঠান যদি হ্যাঁ মনে হ্যাঁ করে যে এখানে কোনো গণমাধ্যমকে ঢুকতে দেবো না, হ্যাঁ। তাহলে কি এই বিষয়গুলো আসবে, উঠে আসবে? না আসবে না। না। কিন্তু উনি হুম ঠেকাতেও পারবেন না। হুম হুম কিন্তু যদি উনি সুযোগটা করে দেন যে গণমাধ্যম এখানে আসবে, হুম হুম তারা তাদের মতো কাজ করবে, আমাদের গঠনমূলক সমালোচনা করবে, হুম হুম, আমরা সেখান থেকে জি এগিয়ে যাব। জি জি। না ঠিক ওই আছে, যেমন কয়দিন আগে গণমাধ্যম যে, হ্যাঁ হাসপাতালের একটা নিউজ নিয়ে, জি আমি দেখলাম যে হাসপাতালের সুপার, হুম, তার একটা মন্তব্য কোট করা হয়েছে যে সব বিষয়ে, হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের আসার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ তো এই ধরনের কথা উনি যেহেতু বলেছেন, তাই না, হুম তাহলে এই কথাটা বলা কি ওনার ঠিক হয়েছে? না নিশ্চয় ঠিক হয়নি। তাহলে সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হলো প্রত্যেকটা জায়গায় যে হুম, সমস্যার সম্ভাবনা খুঁজে বের করা। জি জি একটা জায়গায় সমস্যা বের করতে গেলেও যেতে হবে, সম্ভাবনা বের করতে গেলেও যেতে হবে, জি পজিটিভ দেখতে হলেও যেতে হবে, হুম হুম। আবার নেগেটিভ দেখতে হলেও না যেতে হবে। বিষয়টা তো তাই তাহলে হয়েছে যে সাংবাদিক আমরা, মানে হ্যাঁ হ্যাঁ গণমাধ্যমের হুম মানে প্রবেশাধিকারটা কি থাকতে হবে, হুম হুম হুম, মানে ও সহজ ওই থাকতে সহজ হবে, থাকতে হবে। সহজ থাকতে হ্যাঁ হবে, হ্যাঁ, তাহলে জবাবদিহিতা নিশ্চিত হবে জবাবদিহিতা এবং নিশ্চিত হবে, আরো ভালো হবে, প্রতিষ্ঠান অবশ্যই আরো আরো ভালো আরো ভালো সেবা হবে। দিতে পারবে। না আপনি ওই যে গণমাধ্যম যে সকল সময় নেগেটিভ কথা বলে, সবার বিরুদ্ধে কথা বলে, এরকম তো না। আমরা এই আজকে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে 4টা 5টা যে নিউজ সিলেক্ট করেছে, এই সিলেক্টের ভিতরে তো এই যে মেহেরপুর সরকারি না, কলেজে, এটা তো আমাদের পজিটিভ এই নিউজ, তাই না? প্রত্যেকটা বিষয় আমরা পজিটিভলি দেখি দেখি কেন হ্যাঁ কেন দেখি আমরা? নেগেটিভ মানে কারো বিরুদ্ধচারণ করার জন্য নিউজ করব ব্যাপারে না এমন না 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 তো। না। আমি হাসপাতালের বিষয়গুলো নিয়ে তুলে ধরছি কেন? এখানে 8 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা জড়িত। জি, তাহলে হাসপাতালের ব্যবস্থাপনা যদি ভালো হয়, তাহলে 8 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য নিশ্চিত হবে, সেবা নিশ্চিত হবে, তাই জি না? জি মানে একটা ভরসা জায়গা তৈরি হবে। জি। এই যে মদনাতে যে কলেজটির কথা আমরা বলেছি, হুম এই হুম কলেজটি যদি চালে যায়, ওই এলাকার ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা, তারা একটি প্রতিষ্ঠান পাবে তাদের শিক্ষা, উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য। জি জি সরকারি কলেজের এই যে সুন্দর হয়েছে আমরা হুম বলছি, হুম এই সরকারি কলেজের যদি এই পরিবেশ যদি বিদ্যমান থাকে, হুম, অব্যাহত থাকে, তাহলে মেহেরপুর উন্নত হবে, মেহেরপুর আলোকিত হবে। জি আমি ঠিক এভাবে যদি আমরা পজিটিভলি চিন্তা করি, তাহলে হুম, প্রত্যেকটা জায়গায় গণমাধ্যমের ভূমিকা আছে এবং গণমাধ্যমের প্রয়োজন আছে। জি। আমি আমি এটাই চাই যে গণমাধ্যম আরো আগায় আসুক, আরো শক্তিশালী হোক এবং এইগুলো নিয়ে গঠনমূলক সমালোচনা করুক, যাতে প্রতিষ্ঠানগুলো আরো ভালো কাজ করার স্পৃহা পায়, ভালো কাজ করতে পারে, এবং যারা নেগেটিভ কাজ করছে বা ভুল কাজ করছে সেগুলো আপনারা যেন ধরাই দিতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা পরবর্তী নিউজে চলে যাব। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আমরা খুব শর্ট করব। মেহেরপুর জেলা ছেলে সেরা অর্জন, প্রধান উপদেষ্টার কাছ থেকে পেলেন পুরস্কার। এখানে হচ্ছে যে শ্রম অধিকার থেকে প্রতিবেদন লিখে সাংবাদিক ইয়াসির আরাফাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে ভূষিত হন ইয়াসির আরাফাত। রিপন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। আচ্ছা, উনি মেনলি দিয়েছিলেন হচ্ছে যে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে এই ইয়েগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এটা তো নিঃসন্দেহে ভালো একটা ইয়ে। অবশ্যই ভালো। আমি মেহেরপুরের মানুষ, হুম আপনি মেহেরপুরের মানুষ, মেহেরপুরের সন্তান আমরা, তাই না? মেহেরপুর আমাদের মাটি, আমাদের মা মেহেরপুর। তো মেহেরপুরের যে কোনো ঘটনাই হুম যখনই মেহেরপুর কেন্দ্রিক আসে, তখনই তো মানে কি হয়, একটা ভালো লাগা কাজ করে। জি, তাই মেহেরপুরের ছেলে আঞ্চলিকভাবে হোক, জাতীয়ভাবে হোক বা আন্তর্জাতিকভাবে হোক, হুম যেখানেই ভালো কিছু করবে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। ভালো। আমি মনে করি শুধু হুম হুম রিপন ভাই না, রিপন ভাই আমাদের সহকর্মী, আমার সাথে কয়েকদিন ফোনে কথাও হয়েছে। হুম হুম, এরপরে কথা হয়নি, কিন্তু এর আগে কয়েকবার কথা হয়েছে। আচ্ছা, এর আগে আমাদের গাংনীর নাজমুল সাইদ আছে, আমার ছোট হুম ভাই, হুম, সেও কিন্তু বেশ কয়েকটা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, এরকম মেহেরপুরে আমাদের রাশেদ, হুম হুম, চ্যানেল 24 এর রাশেদ, জি, সেও কিন্তু একটা ভালো ভালো কাজের জন্য ভালো, পুরস্কার পেয়েছে। জি কালবেলার রাফি, সেও কিন্তু একটা ভালো রিপোর্ট করে পুরস্কার পেয়েছে। জি, তো এরকম মেহেরপুরের কেউ যখন কোনো পুরস্কার পায়, আমাদের ইন্ডিপেন্ডেন্টের সুমন, হুম হুম, সেও কিন্তু একবার সেরা পুরস্কার জি পেয়েছে। জি আর টিভির মাজেদুল হক মানিক পেয়েছে। জি, তো এরকম ভালো কেউ কোনো পুরস্কার পেলেই অবশ্যই আমার ভালো লাগা কাজ অবশ্যই করে, ভালো কারণ লাগবে। সেও মেহেরপুরের, আমিও মেহেরপুরের, মেহেরপুরের নামটা জাতীয়ভাবে স্বীকৃতি পাই।
আচ্ছা আমি এটাই মনে করি। আচ্ছা তাই আমি মনে করি যে মেহেরপুরে যারা যে প্রান্তে আছেন, যে প্রফেশনে আছেন, তারা ভালো কিছু করেন, আমাদের জন্য ভালো হবে। আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের আজকের শেষ নিউজ, পিআইডি প্রতিনিধি দল মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে এসেছিলেন। তো কেমন ছিল অভিজ্ঞতা? হাসিনা আক্তারের নেতৃত্বে 4 জন এসেছিলেন, আমিও ছিলাম প্রোগ্রামে। কেমন ছিল ও অভিজ্ঞতা? আসলে এটা তো নতুন অভিজ্ঞতা না, এটা তো প্রায়ই আমাদেরকে হুম, এই অভিজ্ঞতা প্রায়ই হয়। মানে এই ধরনের কার্যক্রম, যেহেতু আমি বললাম না আপনাকে যে মেহেরপুর প্রতিদিন মানে সরকারের অনুমোদিত একটা পত্রিকা, হুম, এটা মানে দৈনিক পত্রিকা। আচ্ছা, একইভাবে মেহেরপুর প্রতিদিন অনলাইনও কিন্তু সরকার অনুমোদিত, নিবন্ধিত মেহেরপুরের একমাত্র অনলাইন পোর্টাল। হুম, ঠিক আছে? তাহলে সরকারের নিবন্ধন যেখানে, সেখানে বেশ কিছু নিয়ম মানতেই হবে আপনাকে। জি, যাদের নিবন্ধন নাই তাদের মানার দরকার নাই, পরিদর্শনও নাই, হুম, হুম, সেটা আলাদা ভিন্ন বিষয়। হুম, কিন্তু নিবন্ধন যখন আপনি নেবেন, লাইসেন্স নেবেন, তার কিছু ওই নীতিমালা পরিকাঠামো আপনাকে মেনে চলতেই হবে। জি, তারই এটা নিয়মিত একটা মানে এই তদারকি কার্যক্রম। হুম, তারা এসেছিলেন পিআইডি থেকে 4 জন আমাদের, এবার এসেছিলেন মূলত আমাদের যে অনলাইন কার্যক্রমটা, আমরা নিবন্ধন যে নিয়মিত আমরা অনলাইনে নিউজ পোস্ট করি কিনা, হুম, আমরা অনলাইনে আমাদের আসলে সেট আপ আছে কিনা, হুম, ঠিক আছে, এইগুলো দেখার জন্য। তো সব আচ্ছা, মিলিয়ে আমি ওনাকে প্রশ্নও করেছিলাম হুম, হুম, যে মেহেরপুরে প্রায় 1/2 শতাধিক নিউজ পোর্টাল আছে, হুম, তার মধ্যে একটি হচ্ছে নিবন্ধিত, আপনারা এটা পরিদর্শন করতে আসছেন, আমরা ওয়েলকাম। হুম, কিন্তু বাকি যে 49-50টা আছে তাদের কি করছেন? উনি হুম, কিন্তু কি করলেন, উনি হাসলেন। তো দেখেন, যারা নিয়মের মধ্যে থাকে তাদেরকেই মানুষ হুম, হুম, বেশি ধরে, হুম, বা তাদেরকেই মানুষ কিন্তু কি করে, নিয়ম দেখায়, বা হুম, তারাই কিন্তু নিয়মের মধ্যে থেকে পরিচালনা করে, এবং তাদেরকে নিয়েই কিন্তু সরকার কাজ করে। জি, আর যারা নিবন্ধন পায়নি তারা তো সরকারের তালিকায় নাই, না, না, তো তাদেরকে নিয়ে তো সরকারের কাজও নেই, তারা কি করলো না করলো সে পরের হিসাব। হুম, হুম, তবে উনি আশ্বস্ত করেছেন যে সরকার কাজ করছে, যাতে যাদের নিবন্ধন নাই আর যারা নিবন্ধিত আছে তারা সরকারের নিয়ম মেনে যেমন কাজ করতেছে, তারা যাতে সরকারের হুম। বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তারা পায়, এই জন্য তারা কাজ করতেছে। আপনাদের এটা ওই আমার ধারণা। আলোচনাগুলো আমি শুনতেছিলাম, আমি তো ছিলাম ওই দিন। তো আমার মনে হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কোনো ড্রাইভার যদি ড্রাইভিং করে তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা কম হয়। কম হবে। আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি করে তাহলে মানে লাইফটা সেভ হবে বা ভালো থাকতে পারবে। তো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটাকে যদি আরেকটু সহজ করে দেওয়া যায়, আরেকটু সরলীকরণ করা যায়, তাহলে কি মানুষ সঠিক পথে আসবেন, মানে সঠিক ইয়েটা আসবে না, না, বা আমি এটাও মিডিয়ার বলেছি, বিকাশ আমি ঘটবে না? আমি ওনাদের হুম, এটাও বলেছি যে দেখেন, আপনার মেহেরপুরে 50টা আছে, কেউ যদি আপনাদের নীতিমালা অনুযায়ী আবেদন করে তাদেরও হুম, হ্যাঁ, হ্যাঁ, লাইসেন্স দেওয়া উচিত, জি, জি, যাতে তারাও আপনার নিয়মের মধ্যে আসে এবং জি, বাইন্ডিংস এর মধ্যে থেকে, আইনের হুম, মধ্যে থেকে তারা নিউজ প্রচার নিউজ করবে, কোনো প্রচার করবে। সমস্যা নেই, বরং জি, ভালোই হবে। জি, আর যদি না হয় তাহলে তাদেরকে বন্ধ করে দেবে, জি, যে কোনো একটা, হয় হুম, তাদের নিয়মের মধ্যে নিয়ে এসে নিবন্ধনের মধ্যে নিয়ে আসেন, জি, আর না হলে তাদেরকে বন্ধ করে দেবে। হুম, হুম, যে কোনো একটা পথে যাওয়া উচিত সরকারের। আচ্ছা, তো উনি তখন কোনো কথা না বলে, মানে জাস্ট উনি বোঝেনি তো। আচ্ছা, তো এগুলো তো আসলে আমরা বুঝি, তাই না? হুম, এটা আসলে সরকার যখন যেমন মনে করে তখন সেভাবেই পরিচালনা করে। আমরা যেহেতু নিবন্ধন নিয়েছি, আমরা চাই যে এটা আমরা যে নীতিমালার মধ্যে আছি সেই নীতিমালার মধ্যে দিয়ে আমরা আমাদের কাজটা করব, কাজটা করবে। এটাই আমাদের আচ্ছা, কাজ। এই ছিল আমাদের মোটামুটি আজকের আয়োজন। আপনি যদি একটু দর্শকের সাথে বিদায় নিয়ে নিতেন। যে দর্শক এতক্ষণ আমাদের এই কথা শোনার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সাথে আমি বলবো যে গণমাধ্যমকে যত আপনারা মুক্ত করে রাখবেন, যত স্বাধীনতা দেবেন, তত এলাকার জন্য ভালো, তত সমস্যা এবং সমাধানের পথগুলো তৈরি হবে। তাই আমি মনে করি যে আপনারা সেই বিষয়গুলো, একজন নাগরিক হিসাবে, একজন পাঠক হিসাবে আপনারও দায়িত্ব, একজন গণমাধ্যম কর্মী যাতে সঠিকভাবে কাজ করতে পারে, তার সেই অবস্থানটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আপনার একজন নাগরিক হিসাবে। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে। আহ, এই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আবার নতুন নতুন টপিক নিয়ে, নতুন কেস নিয়ে আমরা আবার আসতেছি। আবার আমার প্রশ্নগুলো থাকবে, সরল মনের প্রশ্নগুলো থাকবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।